আমি কোন প্রত্যয় পর্বতে আমার ধ্রুবক রাখি, এখনো তোমায় দেখানো বাকি। আমার স্বপ্নে ঘুমাবে নাকি? ঠিক সেই স্বপ্নের উপর ভর করেই শুভেন্দু অধিকারী ঘুমাতে যেতেন। যে স্বপ্নটা মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন, যা মানতে নারাজ ছিলেন কার্যত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাচ্ছ, এই পদ্ধতিতেই যার হাত ধরে ক্ষমতায় এসেছিলেন, যে ছিল সেনাপতি ক্ষমতায় আসা, ঠিক তার হাত ধরেই প্রাক্তন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ডর কে আগে জিত, সেই মমতার ঘরে ঢুকেই তাকে হারিয়ে ফের প্রমাণ করলেন শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবার একটা স্তম্ভ পশ্চিমবঙ্গে। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। শুভেন্দু অধিকারী, এই শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবার নিয়ে আলোচনার শুরুতে আমি যেটা বললাম যে কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাচ্ছেন মাননীয়া, এবং যার হাত ধরে তিনি ক্ষমতায় এসেছিলেন, যে নন্দীগ্রাম ছিল এই তৃণমূল সরকারের ক্ষমতায় আসার প্রেক্ষাপট, সেই অধিকারী পরিবারের হাত ধরেই এই মুহূর্তে একেবারে তৃণমূলকে আস্থা কুড়ে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন বানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন বানাবেন, এই হুঁশিয়ারি গত 5 বছর ধরে দিচ্ছেন, গত 6 বছর ধরে দিচ্ছেন। ঠিক দল বদল যখন করলেন, তারপর থেকে তাকে গাদ্দার, তার উপর চরম আক্রমণ এবং একদিক থেকে কোণঠাসা হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তার হয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে এই তৃণমূল দলে থেকে তার ভবিষ্যৎ নেই। আমি শুরুটা করব, এবং এই শুরুতে যেটা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উত্থান 2011-র আগে, এই নন্দীগ্রাম আন্দোলন এবং 2011-এর যে ক্ষমতায় আসা, সেই ক্ষমতায় আসার সময় অধিকারী পরিবার এ রাজ্যের একটা অন্যতম স্তম্ভ হিসেবে প্রমাণিত। এই মুহূর্তে সেই অধিকারী পরিবার বা শুভেন্দু অধিকারী এক সময় তাকে নিয়ে যাওয়া নন্দীগ্রাম আন্দোলন, নন্দীগ্রাম চষে ফেলা এবং সেই আন্দোলনের প্রেক্ষাপট থেকে নতুন মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত উঠে আসা এবং শেষ পর্যন্ত রাজ্যে ক্ষমতা দখল করা, সেই জায়গা থেকে সেনাপতি হওয়া এবং শেষ পর্যন্ত সেই সেনাপতির হাত ধরেই তাকে ক্ষমতা থেকে চ্যুত হতে হলো বা ক্ষমতাচ্যুত হতে হলো। আমি শুরুতে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হার, সেই হার নিয়ে একেবারে বিশ্লেষণ করলে বলতে হবে যে আমার স্বপ্নে ঘুমাবে নাকি, আমি কোন পাহাড় পর্বতে আমার ধ্রুবক রাখি, এখনো তোমায় দেখানো বাকি। রূপম ইসলামের এই যে লাইনটা, গানের লাইনটা, সেই লাইনটা যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর কাছে। কেন? শুভেন্দু অধিকারী এই লাইনটার সঙ্গেই ম্যাচ খাইয়ে আমাকে বলতে ইচ্ছে করছে যে আমার স্বপ্নে ঘুমাবে নাকি। শুভেন্দু অধিকারী স্বপ্ন দেখছিলেন যে সময়টা বারবার করে তিনি যুব সভাপতি হওয়ার পর থেকে কোণঠাসা করে দেওয়া হচ্ছিল, এবং মুকুল রায়ের বুদ্ধিমতো মমতা বন্দ্যোপাধ্যায় যখন শুভেন্দু অধিকারীকে সরিয়ে দিয়ে নতুন যুব সভাপতি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তখন তিনি বুঝে গিয়েছিলেন যে এই দলে শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ কিন্তু খুব ভালো নয়। ঠিক সেইখান থেকে শুরু, এবং তারপর একাধিক ক্ষেত্রে বারবার করে তিনি তার পরিসরে কিন্তু কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করেন। এমনকি কোনো মুখোপাধ্যায় তাকে ডেকে বলেছিলেন যে এই দলটা ব্যক্তিগত দল, ব্যক্তিগত পরিসরের এই দলে তোমার কোনো ভবিষ্যৎ নেই। সেইটাই যেন ধ্রুবক শক্তি হিসাবে মেনে নিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং এরপর কার্যত পালাবদল, এবং সেই পালাবদল দল বদল, এবং দল বদলের পর কার্যত ভয়ানক লড়াই, সে লড়াই শাসক দলের বিরুদ্ধে লড়াই, এবং তিনি আটঘাট বেঁধে নিয়েছিলেন যে কিভাবে দলটা বদল করবেন। তিনি জানতেন দল বদল করলে কার্যত তার উপরে পুলিশ কেসের বন্যা বয়ে যাবে। হলো তেমনটা, কিন্তু তাকে কিছু করতে পারলো না, কারণ কেন্দ্র তাকে বলে দিয়েছিল যে সব রকম সাপোর্ট করবো আমরা। নন্দীগ্রামের মানুষ সেদিনের আন্দোলন ভোলেননি। নন্দীগ্রামের মানুষ ভোলেননি যে অধিকারী পরিবার তাদের পাশে কিভাবে দাঁড়ায়। সেই জন্যই তার প্রিয় নন্দীগ্রাম থেকে জিতলেন, এবং শুভেন্দু অধিকারী, যিনি কিনা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় রাজনীতিবিদ হিসেবে প্রমাণিত, যে একা লড়াই করে বাঘের বাচ্চার মতন মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বাংলার মেয়ে বা নিজের পরিবারের বা নিজের ঘরের মেয়ের দিকে মুখ ফিরিয়ে দিয়েছে ভবানীপুর, এবং ভবানীপুরে তিনি দাঁড়িয়েছেন। এই ডিসিশনটা তো সহজ ছিল না। তিনি যখন নীতিন নবীন থেকে শুরু করে অমিত শাহ বা যারা বৈঠক করছিলেন কে কোন জায়গায় প্রার্থী হবে, সেইখানে শুভেন্দু অধিকারী বলেছিলেন আপনি চাইলে মমতার ঘরের ভিতরে হারাবো মমতাকে, আমাকে প্রার্থী টিকিট করা দেওয়া হোক। সেইখানে শুধু এই যে সিদ্ধান্তটা যে ভবানী ভবন থেকে তিনি দাঁড়াবেন বা ভবানীপুর থেকে তিনি দাঁড়াবেন,
সেটা কিন্তু কোনোভাবেই সহজ ছিল না, এবং শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর অনুমতি নিয়ে তাকে দাঁড় করানো হয়, এবং শেষ পর্যন্ত গত 1.5 মাসে প্রেক্ষাপট একেবারে বুঝে শুনে কথা বলা, বুঝে স্টেপ নেওয়া, একেবারে দুরন্ত অ্যানালিসিস, এই অ্যানালিসিসের পরেই কিন্তু কার্যত এই জয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত তাকে গদ্দার বলা, এবং গদ্দার শুধু নয়, তার বাবাকে টেনে কথা বলা, তার পরিবারকে টেনে কথা বলা, একের পর এক অভিযোগ, একের পর এক অপমান, সেই সমস্ত অপমান সয়ে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি যাওয়া, ব্লক ওয়াইজ, পঞ্চায়েত ওয়াইজ, সমস্ত সাংগঠনিকভাবে এই গোটা দলটাকে একেবারে লড়াইয়ের ময়দানে নিয়ে আসা এবং অতঃপর ক্ষমতায় নিয়ে আসা, এই লড়াইয়ের পিছনে যে একেবারে চূড়ান্ত কৃতিত্ব শুভেন্দু অধিকারীর, তাতে কোনো দ্বিমত নেই। ইতিমধ্যে আমাকে বলতে হবে যে সেই দিন যেখানে বারবার করে প্রশান্ত কিশোর বা আইপ্যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারীর কোনো ক্যারিশমা নেই, শুভেন্দু অধিকারী ক্যারিশমালেস, আপনি সব, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন থেকে ভাবতে শুরু করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, শুভেন্দু অধিকারী কেউ নয়, শুভেন্দু অধিকারীর কোনো ভিত্তি নেই, এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে কোথাও পতনের শুরু হয়েছিল। এই প্রশ্নই মনে করছে, এই বিষয়টাই মাথায় ঘুরছে অন্তত বিজেপি কর্মীদের। সেইখানেই পতন, এবং এরপর গত 5-6 বছরের যে হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখেছি, এবং সেই হাড্ডাহাড্ডি লড়াই 2021-এর আগে থেকে 19-এর পর থেকে কার্যত সেই লড়াই, এবং সেই লড়াইয়ের পর যে ফলাফল সেটা আপনার সামনে। ভবানীপুরে তিনি জিতলেন, এবং ভবানীপুরে দাঁড়িয়ে ভবানীপুরের ঘরের মাঠে 15,000-এর ভোটে বেশি ভোটে মুখ্যমন্ত্রীকে হারানো, প্রাক্তন বানিয়ে দেওয়া, সেটা কার্যত বলা ভালো সেটা ভয়ঙ্কর। এবং আমরা দেখেছি যে বিভিন্নভাবে স্ট্র্যাটেজিক ওয়াইজ, কোথাও নন্দীগ্রাম, কখনো কলকাতা, এবং বিভিন্ন কেন্দ্র ওয়াইজ ঘুরে ঘুরে তিনি একেবারে প্রচার সেরে তিনি সাধারণ মানুষের মন জয় করা, সাধারণ মানুষের অভিযোগ অভাব শুনে একেবারে ধাপে ধাপে এগিয়ে যাওয়া, সেটা কার্যত শুভেন্দু অধিকারীর পক্ষেই সম্ভব ছিল। এবং ঠিক সেই শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিলেন যে এই রাজ্যে অধিকারী পরিবার একটা স্তম্ভ, যে স্তম্ভের উপর ভর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011-এ মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই স্তম্ভের উপর হাত সরিয়ে নিয়ে সেই স্তম্ভের দ্বারাই 2026-এ ক্ষমতাচ্যুত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স্যাক্টলি এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারকে আক্রমণ, তাকে আক্রমণ, এবং শেষ পর্যন্ত এই আক্রমণের বন্যা বাবা, পরিবারের সবার উপর বয়ে গিয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারী একেবারে তার জায়গা থেকে নড়েননি। তিনি বারবার করে বলেছেন মুখ্যমন্ত্রীকে বা খালাকে প্রাক্তন বানাবো। তিনি বুঝে গিয়েছিলেন হিন্দু ভোট, মুসলিম ভোট কিভাবে পোলারাইজ করতে হবে, কিভাবে কোন জায়গায় ভোট সুইং করালে জিততে পারেন তারা। ঠিক সেই সুইংস, সেই সমীকরণের উপর ভরসা করে তিনি লড়ে গিয়েছেন, এবং শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। অর্থাৎ বলতেই হবে যে ডরকে আগে জিত হে, এই ডরকে আগে জিত হে, এইটাই যেন সব থেকে মরাল এবং গুরুত্বপূর্ণ কথা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মানতে নারাজ ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেয়েছিলেন অন্য কেউ, অর্থাৎ নিজের পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হোক, বা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী হোক, অন্য কাউকে সুযোগ দেওয়া হবে না, যেটা বারবার করে ডিমান্ড করছিলেন শুভেন্দু অধিকারী, বা শুভেন্দু অধিকারীর সেটা অধিকার, এখন সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারিয়ে তার জায়গা, তার যে এই চেয়ারটা যে তার, এই চেয়ারের যে যোগ্য অধিকারী তিনি, সেটা কার্যত তিনি প্রমাণ করে দিলেন। এবং সেই সঙ্গেই যেটা আমি শুরুতে বলেছিলাম যে আমার স্বপ্নে ঘুমাবে নাকি, যে স্বপ্ন শুভেন্দু অধিকারী দেখতেন, যে স্বপ্ন নিয়ে তিনি ঘুমাতে যেতেন, আজ সেই স্বপ্নের দিন, আজ সেই স্বপ্নের সকাল। 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে তিনি যে শপথ গ্রহণ করবেন সেটা মাত্র সময়ের অপেক্ষা। এই সমস্ত দিকে তাকিয়ে রয়েছি আমরা, তাকিয়ে থাকুন আপনারাও। সিএন ডিজিটাল।